নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক অপারেশন সিন্দুর। সবটাই আবছা, প্রমাণ ছাড়া, কেবল এক যুদ্ধ জিগির। 22শে এপ্রিলের পহেলগামের এই হামলাটা ছিল খুব নৃশংস একটা ঘটনা, যা ভারত আর সারা বিশ্বকে অবাক করে দিয়েছিল। এত ঠান্ডা মাথায় উগ্রপন্থীদের অপারেশন স্পষ্টতই বলে দিচ্ছিল এর পেছনে বড় একটা পরিকল্পনার কথা, এবং এই প্রথম এক উগ্রপন্থী হামলাতে বেছে বেছে হিন্দু মারার প্রসঙ্গ উঠে এসেছে, যা ভারতের ভেতরে চলতে থাকা সংখ্যালঘু, বিশেষ করে মুসলমান বিদ্বেষকে যেভাবে বাড়িয়ে তুলবে বা বাড়িয়ে তুলেছে তা আমরা জানি। কাজেই এবারের উগ্রপন্থী হানা সেই দিক থেকে বিজেপির এজেন্ডাকেই খানিকটা অক্সিজেন দিয়েছে বইকি। এই হামলায় 26 জন মারা গিয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ। এর মধ্যে একজন নেপালি নাগরিক আর একজন ভারতীয় নৌবাহিনীর অফিসারও ছিলেন। ভারত দ্রুত এই হামলার নিন্দা করে। মোদি বলেছিলেন, মানে প্রধানমন্ত্রী মোদিজি বলেছিলেন, যারা এই কাজ করেছে তাদের শাস্তি দেওয়া হবে। আমরা বুঝেছিলাম সেটা ছিল খুব স্পষ্টই একটা যুদ্ধ হুঙ্কার। কাজেই প্রত্যাশা মতো ভারত 9 মে 2019 অপারেশন সিন্দুর 2025 অপারেশন সিন্দুর শুরু করে। এই অভিযানে সীমান্ত পেরিয়ে লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ আর হিজবুল মুজাহিদিনের ঘাঁটিগুলোতে বিমান হামলাও চালানো হয়। ভারতের পক্ষ থেকে এই সামরিক পদক্ষেপকে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের অধিকার রক্ষার কথা বা কাজ বলা হয়। সরকার এই অভিযানকে সফল আর সিদ্ধান্তমূলক, একদম ডিসিসিভ একটা ব্যাপার বললেও অপারেশন সিন্দুর নিয়ে অনেক বিতর্ক আছে। বিরোধী দল, মিডিয়া, সাধারণ মানুষ, তাদের মনে অনেক প্রশ্ন আর সন্দেহ তৈরি হয়েছে। হঠাৎ যুদ্ধবিরতি, ভারত কতটা আন্তর্জাতিক সমর্থন পেয়েছিল, আসলে কতটা ক্ষতি হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি, পহেলগাম হামলাকারীদের পরিচয়, এমনকি সেটা নিয়ে পি চিদম্বরমের মতো বড় মাপের মানুষের তোলা প্রশ্ন, এগুলো বিতর্কের মূল বিষয় হয়ে ওঠে। এই ঘটনাকে ভারত পাকিস্তান সম্পর্কের একটা বড় প্রেক্ষাপটে দেখলে বুঝতে সুবিধা হবে। বিশেষ করে 2019 সালের পুলওয়ামা বালাকোট ক্রাইসিসের ছায়ায়। বালাকোট বিমান হামলা 1971 সালের যুদ্ধের পরে প্রথমবার পাকিস্তানের মাটিতে ভারতের বিমান হামলার একটা পাল্টা জবাব দেওয়ার নীতিতে একটা বড় পরিবর্তন এনেছিল। অপারেশন সিন্দুরকে কেউ কেউ পাকিস্তানের জন্য ভারতের নতুন পাল্টা জবাব দেওয়ার নীতি তৈরির একটা অংশ হিসেবে বলার চেষ্টা করেছেন, যে এটাই নতুনভাবে এটাই এখন একটা সিদ্ধান্ত, এটাই এখন একটা পলিসি, যেটা দিয়ে কোনো এরকম ঘটনা ঘটলেই এরকম একটা অ্যাটাক হবে। পুলওয়ামা বালাকোট সংকটের পর থেকে সরকারি সামরিক তথ্যের প্রতি সাধারণ মানুষের মধ্যে একটা কিন্তু অবিশ্বাস বেড়েছে। 2019 সালের অমীমাংসিত প্রশ্নগুলোর পরে সামরিক পদক্ষেপগুলোতে আরো বেশি স্বচ্ছতা চাইছে সাধারণভাবে মানুষ। ভারতীয় সাধারণ মানুষ বা বড় একটা অংশ, তাদের একটা বড় অংশ সরকারি সামরিক তথ্যগুলো চোখ বুজে মেনে নিচ্ছে না, বিশেষ করে যখন সেগুলো সীমান্ত পেরিয়ে সামরিক পদক্ষেপ আর জয়ের দাবি নিয়ে এসে আমাদের সামনে হাজির হচ্ছে। এই বাড়তে থাকা অবিশ্বাস সরকারের যোগাযোগ আর জাতীয় নিরাপত্তা নীতির জন্য একটা সমস্যা তৈরি করবে। যাচাই করা যায় এমন প্রমাণ আর পরিষ্কার তথ্য কোথায়? বিশেষ করে সরকারি তথ্যের অভাব, যেমনটা চিদম্বরম বলেছেন, এই অবিশ্বাসকে আরো বাড়িয়ে তোলে, যা সন্দেহকে বাড়ায়। প্রশ্ন ওঠে, তাহলে কি পুরোটাই একটা পরিকল্পিত নাটক ছিল? এই প্রশ্নের উত্তর তো একমাত্র সরকারই দিতে পারে, কিন্তু সরকারের মুখে তালা। 22শে এপ্রিল 2025 ভারতীয় শাসিত কাশ্মীরের একটা সুন্দর ভ্যালি পহেলগামের কাছে একটা ভয়ঙ্কর উগ্রপন্থী হামলা হলো। যারা ঘটনাটা দেখেছিলেন তারা বললেন, পোশাক পরা বন্দুকধারীরা, মিলিটারি ড্রেস পরা, কাছের একটা জঙ্গল থেকে বেরিয়ে এসে মূলত পুরুষদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। রেজিস্ট্যান্স ফ্রন্ট, টিআরএফ যেটা ছিল, পাকিস্তান ভিত্তিক লস্করে তৈবার একটা শাখা বলে মনে করা হচ্ছিল। প্রথমে তারা টেলিগ্রাফের মাধ্যমে হামলার দায় স্বীকার করে, কিন্তু টিআরএফ পরে এই দাবিটা তুলে নেয়। সত্যিটা কি ছিল এখনো আমরা জানি না। অবশ্যই টিআরএফ এর দায় স্বীকারের পরে দ্রুত প্রত্যাহার শুধু একটা পদ্ধতিগত বিষয় নয়, বরং একটা কৌশলগত পদক্ষেপ বলে আমাদের মনে হয়েছিল, ভারতের মনে হয়েছিল।
টিআরএফ যদি সত্যি এলইটির মানে লস্করে তৈবার একটা শাখা হয় যা পাকিস্তান থেকে পরিচালিত, একটা জাতিসংঘ স্বীকৃত একটা উগ্রপন্থী সংগঠন, তাহলে এই প্রত্যাহার পাকিস্তানের দিক থেকে একটা আন্তর্জাতিক প্রতিক্রিয়া কমানোর চেষ্টা হলেও হতে পারে। এমনকি এর মানে এরকমও হতে পারে যে পাকিস্তান তাদের গোষ্ঠী বা প্রক্সি গোষ্ঠীগুলোকে অস্বীকার করছে, পাকিস্তান বলছে না আমরা এর মধ্যে নেই, এটাও হতে পারে। আগের মতোই ভারত এই হামলাকে প্রক্সি ওয়ার হিসেবে দেখছে, এটাকে পাকিস্তানের সেনাপ্রধানের সাম্প্রতিক আক্রমণাত্মক কথার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, সারাক্ষণ ওখান থেকে গরম গরম কথা হচ্ছে, আর এরকম একটা হামলার সঙ্গে সেটাকে জুড়ে দেওয়া খুব স্বাভাবিক। আর ভারতের প্রথম শাস্তিমূলক পদক্ষেপ বা মানে যেটা পাল্টা পদক্ষেপ নেওয়া শুরু হলো সেটা হচ্ছে গিয়ে সিন্ধু জল চুক্তি স্থগিত করা, আর্টারি ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ করা, পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসা বাতিল করা, পাকিস্তানের হাই কমিশনের প্রতিরক্ষা নৌ বিমান উপদেষ্টাদের পার্সোনা নন গ্রাটা বলে ঘোষণা করে হাই কমিশনের ক্ষমতা কমানো, এবং এরপরে পাল্টা ওদিক থেকে এগুলো শুরু হলো। এরপরে শুরু হলো অপারেশন সিঁদুর, পাকিস্তানের দিকে একটা নতুন পাল্টা জবাব দেওয়ার নীতি। বালাকোট সিঁদুর দুটোতেই দেখা যাচ্ছে সীমান্ত পেরিয়ে হামলা, কিন্তু সেখানেও প্রশ্ন, যদি ভারত সত্যিই বিশ্বাস করে যে পাকিস্তানের সেনাবাহিনী সরকার আর সন্ত্রাসী উগ্রপন্থীদের মধ্যে কোনো পার্থক্য নেই, একে অন্যের পরিপূরক, তাহলে কেন বলা হলো যে ভারত সামরিক লক্ষ্যবস্তু এড়িয়ে আঘাত করছে? যে কথাটা নিজেদের কথার সাথে মেলে না, বরং এটাই বোঝায় যে নীতিটা এখনো নড়বড়ে আর এবং দিশাহীন। আর সেই অমিল সম্ভবত বোঝায় যে ভারতের নতুন নীতি মূলত দৃঢ়তা দেখানো, আমরা বিরাট কিছু একটা করব সেটা বোঝানো, বলা, আর উগ্রপন্থী পরিকাঠামোকে ধ্বংস করা সরাসরি পাকিস্তানের সামরিক বাহিনীকে চ্যালেঞ্জ করার বিষয় নয়, সম্ভবত পারমাণবিক শক্তিধর দেশের সাথে উত্তেজনা বাড়ার ঝুঁকি সামলানোর জন্য। সেটা স্পষ্ট করে বললেই হয়। লক্ষ্যবস্তু যেটা লক্ষ্য, যেটা আমি চাইছি, সেটার অস্পষ্টতা খুব পরিষ্কার। একবার বলা হচ্ছে পাক সামরিক বাহিনী এই উগ্রপন্থাকে তৈরি করেছে, প্রশিক্ষণ তারাই দিচ্ছে, তাদের দিয়ে একটা প্রক্সি ওয়ার চলছে। আবার যুদ্ধের শুরুতেই বলা হচ্ছে যে আমরা নির্দিষ্ট কিছু লক্ষ্যে আক্রমণ চালিয়েছি, যা ছিল উগ্রপন্থীদের ডেরা, সেগুলো সামরিক কিছু ছিল না, বেসামরিক তো নয়। কিন্তু এই আক্রমণ তো থেমে থাকবে না, থাকলেও না, দুপক্ষের সামরিক শক্তিকে আক্রমণের লক্ষ্য করে তুললো, মানে এটা ছিল এসকালেটরি ল্যাডার। আপনি করেছেন, পাকিস্তানকেও করতে হবে, পাকিস্তান করবে, ভারতকেও করতে হবে। এবার তা ওপরের দিকেই উঠবে, অর্থাৎ ওই যুদ্ধ কেবলমাত্র কয়েকটা সামরিক কেন্দ্র ধ্বংস করে তো শেষ হবে, কারণ আমাদের এখানে তো ততদিনে যুদ্ধজিগিত শুরু হয়েছে এবং সেটা পাল্টা যুদ্ধজিগিত তো পাকিস্তানে উঠেছে। রাজনাথ সিং দাবি করছেন অপারেশন সিন্দুর 100 জনেরও বেশি সন্ত্রাসী মানে উগ্রপন্থী মারা গেছে আর 9টা ঘাঁটি ধ্বংস হয়েছে। পাকিস্তান দাবি করছে যে এই হামলায় 40 জনের বেশি সাধারণ মানুষ মারা গেছে। দুটো দাবির স্বাধীনভাবে যাচাই করার অভাব অস্পষ্টতা আরো বাড়াচ্ছে। পহেলগামের পরে একটা উগ্রপন্থী বিরোধী, সন্ত্রাস বিরোধী অভিযানে 6 জন তথাকথিত সন্ত্রাসী, তথাকথিত উগ্রপন্থী মারা গিয়েছে, যার মধ্যে একজন এলইটি কমান্ডারও ছিল। এটা হচ্ছে গিয়ে পুলওয়ামার পরে। তো এটা প্রশ্ন তোলে যে এগুলো অপারেশন সিন্দুরের সরাসরি, এগুলো ওই একটা বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকের ফল ছিল নাকি আলাদা স্থল অভিযান ছিল? দাবি করা হচ্ছে মৃত্যুর সংখ্যার প্রমাণ কোথায়? এবারে যখন দাবি করা হলো 100 জন উগ্রপন্থী মারা যাওয়া হচ্ছে, পাকিস্তান দাবি করছে 40 জন সাধারণ মানুষ মারা যাচ্ছে। পরস্পর বিরোধী কথার কোনো স্বাধীন তথ্যসূত্র যাচাই করার জায়গা নেই, না পাকিস্তানের না ভারতের। বিরোধী দল স্বাভাবিক কারণেই কৌশলগত ভুল আর ক্ষয়ক্ষতি সম্পর্কে উত্তর চাইছে, যা স্বচ্ছতার অভাব বোঝায়। এটা বালাকোটের সাফল্যের বিতর্কগুলোর মতোই, একই রকম। তখনও বলা হয়েছিল কোথায় কি হয়েছে যাচাই করা যায় এমন প্রমাণের অভাবে এই ধরনের অভিযানগুলো সামরিক কার্যকারিতার স্পষ্ট প্রদর্শনের বদলে মূলত কেবল রাজনৈতিক বার্তা দেওয়ার হাতিয়ার হয়ে উঠতে থাকে। মানে আসলে খেলাটা রাজনীতির, এটা মনে হতে থাকে মানুষের, আমাদের, মানে গোটাটাই হয়ে ওঠে আসলে অভ্যন্তরীণ রাজনীতি। এবার প্রশ্ন ওঠে, এক, যুদ্ধবিরতির রহস্য একটা কৌশলগত বিরতি নাকি কূটনৈতিক হস্তক্ষেপ? যদি যুদ্ধ জয় নিশ্চিত ছিল তাহলে হঠাৎ যুদ্ধবিরতি হলো কেন? ভারতের সরকারি অবস্থান, যা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার করেছেন, তা হলো সামরিক পদক্ষেপ বন্ধ করার অনুরোধ সরাসরি পাকিস্তানের দিক থেকে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ডিজিএমও চ্যানেলের মাধ্যমে এসেছিল। ওদিকে ডোনাল্ড ট্রাম্পের বরাবর দাবি করে যাচ্ছেন যে তিনি বাণিজ্য সুবিধা তুলে নেওয়ার হুমকি দিয়ে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন। কাজে প্রশ্ন উঠবেই
যদি পাকিস্তান মাথা নত করতে প্রস্তুত ছিল তাহলে আমরা কেন থামালাম? প্রধানমন্ত্রী কার কাছে আত্মসমর্পণ করলেন? ভারত সত্যি একটা নিশ্চিত জয়ের মুখে দাঁড়িয়েছিল আর পাকিস্তান মাথা নত করছিল, তাহলে অভিযান হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার মানে কি? হয় বাইরের চাপ, একটা ভুল হিসেব, অথবা একটা অপ্রকাশিত কারণ যা নিশ্চিত জয়ের ধারণার সঙ্গে মেলে না। যুদ্ধ শেষ হওয়ার পরে জয়ের দাবি দুদিক থেকে একটা গল্প তৈরি করছে। বালাকোট সংকটের পরে ভারত আর পাকিস্তান দুটো দেশ জয়ের দাবি করেছিল। অপারেশন সিন্দুর ক্ষেত্রে একই ঘটনা দেখলাম আমরা, দুধারেই উল্লাস। একটা কথা তো পরিষ্কার যে সামরিক অভিযান, এমনকি শান্ত অভিযানগুলো সবসময় পারমাণবিক সীমার দিকে একটা নজর রেখে চালানো হয়। জয়ের গল্পটা অভিযানের খরচ আর ঝুঁকিকে মাথায় রেখেই তৈরি করতে হয়। সেই গল্পে গ্যামাক্সিন ঢেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান সংঘাত থামাতে সাহায্য করার জন্য বারবার নিজের প্রশংসা নিজেই করেছেন, জোর দিয়ে বলেছেন এটা সম্ভবত একটা পারমাণবিক যুদ্ধ শেষ হতে যাচ্ছিল। তিনি দুপক্ষে ফোন করে বলেছিলেন, শুনুন, আসুন যুদ্ধ থামান, ব্যবসা করুন। ট্রাম্প ৭৩ দিনের মধ্যে ২৫ বার দাবি করেছেন, সেটা ৩৬ বার দাবি হতে পারে, তা আমরা গুনতে যাইনি, কিন্তু দাবি করেছেন বারবার। এবং মজার কথা হলো পাকিস্তানের ট্রাম্প সাহেবের এই কথাগুলোকে মেনেই নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ঠিক সময় মতন বোবার ভূমিকায় নেমে পড়েছেন। এ নিয়ে তিনি কোনো কথাই বলছেন না, অন্য সমস্ত বিষয়ে কথা বলবেন, যেটা গোটা দেশ জানতে চাইছে যে ট্রাম্প সাহেব মিথ্যে বলছেন। আপনি একবার মুখ দিয়ে বলুন, কেন জয়শঙ্কর, কেন ও সে বলবে, আপনি একবার বলুন। বলছেন না। মাথায় রাখুন, কাশ্মীর বিষয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিরোধিতা ভারতের পুরনো পররাষ্ট্রনীতি, যা ভারত কঠোরভাবে দ্বিপাক্ষিক দুই পক্ষের বিষয় বলে মনে করে। ভারতের সম্পূর্ণ উল্টো দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পকে যুদ্ধবিরতিতে সহজ করতে, যুদ্ধবিরতিটাকে ঘটাতে তার নেতৃত্ব আর সক্রিয় ভূমিকার কথার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও তাদের দক্ষিণ এশিয়ায় শান্তির জন্য মূল্যবান অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। মানে পাকিস্তান আপাতত ট্রাম্প সাহেবের কোর্টে খেলছে। ট্রাম্পের বরাবর দাবি আর পাকিস্তানের স্বীকৃতি, ভারতের নীরবতার ফলে প্রশ্ন উঠছে যে কোনো একটা দেশ কেন অন্য কোনো একটা দেশ ঘোষণা করবে যুদ্ধবিরতি, আর সেই অনুযায়ী ভারতের সশস্ত্র বাহিনী যুদ্ধ থামাবে কেন? কাজেই মোদিজির এখন অবস্থা সাপে ব্যাঙ গেলার মতন, না পারছেন ফেলতে, না পারছেন খেতে, না পারছেন ট্রাম্পকে রাখতে, না পারছেন ট্রাম্পকে ফেলতে। পরের প্রশ্ন, কত ক্ষয়ক্ষতি হয়েছে? অপারেশন সিঁদুরের সময় ভারতের ক্ষয়ক্ষতি নিয়ে সরকারি তথ্য পরিষ্কার নয়, কেউ কিছু পরিষ্কার করে বলছেন না। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছিলেন যে ভারতের কোনো গুরুত্বপূর্ণ সম্পদ ক্ষতি হয়নি, আর উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-400 বা আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের আক্রমণকে কার্যকরভাবে ঠেকানো হয়েছে। রাফাল নিয়ে তিনি মুখ খোলেননি। ওদিকে পাকিস্তান দাবি করছে তারা ৫টা ভারতীয় রাফাল বিমান ফেলে দিয়েছে। ট্রাম্পেরও দাবি তারা ৫টা বিমান ফেলে দিয়েছিল। তারা কারা সে কথা অবশ্য ট্রাম্প সাহেব বলেননি। কিন্তু আমাদের তরফ থেকে তো, ভারতের তরফ থেকে তো এটাও দাবি করা হয়নি যে পাকিস্তানের ৫টা বিমান আমরা ফেলে দিয়েছি। কাজে এই ৫টা বিমান কাদের? এটা পরিষ্কার যে ভারতের রাফাল পড়েছে। সংখ্যা ৩, ৪, ৫, ৬, ৮ তা নিয়ে মতভেদ থাকলেও রাফাল নিয়ে এত হইচই, সেটা কিন্তু মাটিতে মুখ থুবড়ে পড়েছে। পি চিদম্বরম অভিযোগ করেছেন যে সরকার ক্ষয়ক্ষতি লুকোচ্ছে, আর স্বীকার করেছেন যে একটা যুদ্ধে দুই পক্ষেই ক্ষয়ক্ষতি হবে। আমি বুঝি, সবাই বোঝেন এটা হয় নাকি যে একটা যুদ্ধ হচ্ছে এবং এক পক্ষ সমানে অন্য পক্ষে কি হিন্দি সিনেমা নেই? ভারত যে ক্ষয়ক্ষতি ভোগ করছে এটা স্বাভাবিক। ২০১৯ সালে বালাকোটের সংকটের সময়ও ক্ষয়ক্ষতি নিয়ে পরস্পর দাবি ছিল। ভারত দাবি করে তারা একটা পাকিস্তানি F-16 যুদ্ধ বিমান ফেলে দিয়েছে। পাকিস্তানের সেটা অস্বীকার করেছিল। ভারত স্বীকার করেছিল যে তাদের একটা MiG-21 বিমান তারা হারিয়েছে এবং পাইলটকে পাকিস্তান আটকে রেখেছিল, আমরা জানি সেটা। আবার তারপরে ফেরতও দিয়েছিল। এই ঘটনাগুলো বোঝাচ্ছে যে সামরিক সংঘর্ষের সময় তথ্য নিয়ন্ত্রণ আর গল্প তৈরি করা একটা গুরুত্বপূর্ণ দিক। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে, কেন পাকিস্তানের এই উগ্রপন্থী পাঠানোর বিরুদ্ধে একটা দেশকেও পেল না ভারত সঙ্গে? সারা বিশ্ব ঘুরে ভারতের পক্ষে দাঁড়িয়ে একটা দেশও পাকিস্তানের নিন্দা করলো না। উল্টো দিকে পাকিস্তানের পাশে শুরু থেকে আছে চীন, টার্কি, কাজাকিস্তান। আমাদের পড়শি দেশ, ব্রিক্সের দেশগুলো, কোয়াডের দেশগুলো, ন্যাটোর দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এই উগ্রপন্থার হিংসা ইত্যাদির কড়া সমালোচনা করলেও পাকিস্তানের নাম মুখেও নেননি। এবং হামলাকারীদের অমীমাংসিত রহস্য, এটা হচ্ছে গিয়ে প্রশ্ন নম্বর ৪। কি করে ঢুকলো উগ্রপন্থীরা? তারা যে পাকিস্তানের থেকেই এসেছে তা কিভাবে জানা গেল? সেই প্রমাণগুলো মানুষের সামনে রাখা হচ্ছে না কেন?
আর এতদিন পরে সংসদে আলোচনার প্রথম দিনেই জানা গেল যে 3 জন উগ্রপন্থী যারা পহেলগামে মানুষ খুন করেছিল তাদের একজনকে ভারতের সেনাবাহিনী মেরে ফেলেছে, তারপরে শোনা যাচ্ছে সবাইকে মেরে ফেলেছে। এটা নিয়েও স্বাভাবিকভাবে সন্দেহ আছে। এত কাকতালীয় ঘটনা, যেদিনকে অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনা সেদিনকে মারা যাচ্ছে তারা। তাদের পরিচয় কি, তারা কোথা থেকে এসেছিল, কোন রাস্তা দিয়ে এসেছিল, কেন তাদের একজনকেও ধরা গেল না? পি চিদম্বরমের প্রশ্ন করেছেন সন্ত্রাসী হামলাকারীরা কোথায়, কেন তাদের গ্রেপ্তার করা হয়নি, কেন তাদের চিহ্নিত করে ধরা হয়নি? কয়েকজন মানুষকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তারের খবর এসেছিল, তাদের কি হলো? তিনি বিশেষ করে হামলাকারীদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন আমরা যতটুকু জানি তারা ভেতরের সন্ত্রাসী ও ভেতরের উগ্রপন্থী হতে পারে। আমাদের দেশের ভেতরে উগ্রপন্থী তো কম নেই, তারা পাকিস্তান থেকে, কেন আমরা ধরে নিচ্ছি যে তারা পাকিস্তান থেকে এসেছে? এর কোনো প্রমাণ নেই, পি চিদম্বরম বলছেন। সরকারের তথ্যের স্বচ্ছতার অভাবের সমালোচনা তিনি করছেন, উল্লেখ করছেন আমরা বিভিন্ন অফিসারের কাছ থেকে টুকরো টুকরো তথ্য পাচ্ছি। চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস সিঙ্গাপুরে গিয়ে একটা কথা বললেন যে আপনাকে টুকরো টুকরো তথ্য দিচ্ছে। ডেপুটি আর্মি চিফ মুম্বাইতে আর একটা কথা বললেন। ইন্দোনেশিয়ায় নৌবাহিনীর একজন জুনিয়র অফিসার আর একটা কথা বললেন। কিন্তু কেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী একটা পুরো কথা বলছেন না কেন? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বই কি, তারা এনআইএ এই সমস্ত সপ্তাহ ধরে কি করেছে সেটাকে প্রকাশ করুন। কি তারা জানিয়েছেন? তারা কি উগ্রপন্থীদের চিহ্নিত করেছে? তারা কোথা থেকে এসেছে? সরকার কৌশলগত ভুল লুকোচ্ছে আর নতুন কৌশল রোজ তৈরি করছে, আবার নতুন কৌশলটা ভুল হিসেবে মানুষের সামনে এসে দাঁড়াচ্ছে। আসলে এই অপারেশন সিন্দুর ঘিরে চারপাশে অনেক প্রশ্ন, সন্দেহ আর অস্পষ্টতা রয়ে গেছে। এক ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়ার চেষ্টাও চলছে, আর বাড়ানো হচ্ছে যুদ্ধ জিগির, যুদ্ধ হুঙ্কার। কিন্তু ওই যে ন্যাড়া কবার বেলতলায় যাবে, মানুষ বুঝতে পারছে তাদেরকে সত্যি কথাগুলো না বলে কেবল তাদের দেশপ্রেম আর আবেগ নিয়ে খেলার চেষ্টা করছে বিজেপি, মোদী সরকার। তাই খেয়াল করে দেখুন, বালাকোট যে আবেগ তৈরি করেছিল, এবারের যে অপারেশন সিন্দুর কিন্তু সেই আবেগ তৈরি করেনি। মূলত দুটো কারণ। এক, ভিজিবল ভিক্টরি, মানে দেখা যায় এরকম একটা বিশাল জয় আমাদের সামনে নেই। আমরা জয় জয় বলে প্রথমে চিৎকার করলাম, তারপরে দেখলাম আমাদের সামনে ওই যে যা বলা হয়েছিল সেগুলো সব মিথ্যে কথা আমাদের কাছেই এসে দাঁড়ায়। করাচি বন্দর শেষ হয়ে গেছে, লাহোরে ঢুকে পড়েছে, এসব হয়নি। তার মানে একটা ভিজিবল ভিক্টরি আমাদের সামনে আসেনি। দুই হচ্ছে কি, একটা লেভেলের যুদ্ধ দেখার পরে মানুষের চাহিদা আরো বড় যুদ্ধ দেখার, তারপরে আরো বড় যুদ্ধ দেখার। এই বাড়তে থাকা যুদ্ধ চাহিদার যোগান দেওয়া কোন রাষ্ট্রের পক্ষেই সম্ভব না। এটা বিজেপি সরকার বুঝতে পারেনি। তারা একটা যুদ্ধ দেখিয়ে একটা আবেগ তৈরি করতে চাইছে। একবার যুদ্ধ দেখিয়েছেন বালাকোটে, মানুষ ভীষণ আবেগে ভেসেছে। আমরা আবেগের ভাষা দেখেছি সেবারের রেজাল্ট, লোকসভার রেজাল্ট আমরা দেখেছি। কিন্তু তারপরে তার চেয়ে বড় যুদ্ধ দেখতে চায়। তো সেবারেও যদি কিছু স্যাটেলাইট পিকচার এসে হাজির হয় আমাদের সামনে, তাহলে মানুষ খুশি হবে না? সাধারণ মানুষ যুদ্ধ মানে একটা ছবি দেখছে, এর পরের বারে আরো বড় ভয়ঙ্কর ছবি দেখতে চাইবে, তারপরে আরো ভয়ঙ্কর ছবি দেখতে চাইবে। এটাই যুদ্ধের চাহিদা। আপাতত অপারেশন সিন্দুরের প্রায় সবটাই ধোঁয়াশা, অস্পষ্ট আর যুদ্ধ জিগির, যা মানুষের চাহিদা পূরণ করতে অক্ষম। এটা ভাবতে হবে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।